প্লাস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ হয়ে তিনি এখন শেখ হাসিনার পক্ষে দাঁড়াতে চান। তার মানে একটা অবৈধ কোর্টকে বৈধতা দেওয়ার জন্য তার এই উদ্যোগ। কেউ কেউ বলছেন আবার বিচারের রায় তো লেখা আছে, কি হবে? আমাদের জেরা খান পান্না সাহেব এখন এটার জন্য লড়াই করে আর কি করবেন? আপনার মন্তব্য একটু জানতে চাই। এটা কি আপনারা চাচ্ছেন যে জেরা খান পান্না সাহেব দাঁড়াক? ধন্যবাদ। দেখুন, এই আলোচনার অবশ্যই প্রয়োজন আছে। আমাদের এই দখলদার সরকার যা করছে, আদালত ব্যবস্থাকে যেভাবে বিপর্যস্ত করছে, রিমোট কন্ট্রোলের মাধ্যমে যেভাবে আদালত চালাচ্ছে এবং আদালত যেভাবে নির্বাহী বিভাগের এক্সটেনশনে পরিণত হয়েছে, এর প্রত্যেকটি আলোচনার প্রয়োজন রয়েছে। এবং এই সর্বশেষ যে উদাহরণ গুলো আসছে, কারণ আমরা তো একটা দখলদার সরকারের বিরুদ্ধে লড়াই করছি, যেমন এই আপনার আলোচনায় যে এসেছে এবং সহ আলোচক আমাদের শ্রদ্ধেয় সাংবাদিক জনাব শাহিদুল আলম খোকন যে বিষয়গুলো আলোচনা করলেন, যে আমাদের কেন এই রাষ্ট্রটি ব্যর্থ হয়েছে এই জুলাই আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের কারণে। শুধুমাত্র কি সরকার পরিবর্তন হয়েছে, জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার বদলে গেছে, শুধু তাই না, আমাদের আদালত, আমাদের প্রশাসন, আমাদের সবকিছুই, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আমাদের কলকারখানা, আমাদের মাজার, বাউলদের প্রতিষ্ঠান থেকে শুরু করে সবকিছু, আমাদের মেয়েদের ফুটবল খেলার বাস্তবতা, জীবনের ছোটখাটো বড় বিষয়, সামষ্টিক প্রত্যেকটি বিষয়ই তো বাংলাদেশে এক ধরনের বিপর্যয়ের শিকার হয়েছে। আর এই কোর্টকে শুধুমাত্র ক্যাঙ্গারু কোর্ট বললে ক্যাঙ্গারুরাও লজ্জা পাবে। এই দখলদার সরকার যেভাবে কোর্ট ব্যবস্থাটা গড়ে তুলেছে, এটা সম্পূর্ণভাবে বেআইনি সরকার, একটা বেআইনি কর্তৃপক্ষ, বেআইনি আইনের মাধ্যমে বেআইনি একটা রায় দিয়েছে। এবং যে আইন করার অধিকারই তাদের নেই, এবং যে ট্রাইব্যুনালটি ছিল যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়ন করার জন্য, তার একটা সুনির্দিষ্ট গণ্ডি রয়েছে। সেই আইনটি এটি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে অপরাধগুলোর জন্য এই আইনটি প্রযোজ্য। এটিকে অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তন করা হয়েছে, অথচ অধ্যাদেশ দেওয়ার বৈধ সক্ষমতা, আইনি অধিকার বর্তমান দখলদার সরকারের নেই। এবং সেই অধ্যাদেশকেও কোনো, যখন বাংলাদেশে অবৈধভাবে সংসদ বাতিল করা হয়েছে, একটা অন্তর্বর্তী সরকারের ধারণা প্রতিষ্ঠিত হয়েছে, যে অন্তর্বর্তী সরকার বলে আসলে কিছু বাংলাদেশে কিছু নেই, আমাদের সাংবিধানিক ধারাবাহিকতায় আমাদের এই ধরনের কোনো বাস্তবতা নেই। এবং একই সঙ্গে যে প্রক্রিয়ায় বিচারকদের নিয়োগ করা হয়েছে, বিচারকদের তারা তাদের আইনে বিচারক নিয়োগ করেছে এবং সেটাও লঙ্ঘন ঘটিয়ে। আমাদের সংবিধানে যারা প্রবেশনারি অতিরিক্ত বিচারক, তাদেরকে এই ট্রাইব্যুনালের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার কোনো সুযোগ নেই। তারা তাদের অবৈধ আইনেরও লঙ্ঘন কিন্তু তারা অবৈধভাবে করেছে, রায় পূর্ব থেকে নির্ধারণ করে দিয়ে একটা তারা এই কর্মকাণ্ডটি তারাই সম্পন্ন করেছে। এবং প্রত্যেকটি ক্ষেত্রেই এই আমাদের বিচারিক যে প্রক্রিয়া রয়েছে, আন্তর্জাতিক মানদণ্ড রয়েছে, প্রত্যেকটি ক্ষেত্রেই তারা লঙ্ঘন ঘটিয়েছে। এবং এটা বাংলাদেশের মানুষ এটা জানে, যে এটা আসলে এই রায়টা আসলে কোর্ট থেকে আসেনি, এই রায়টা এসেছে যমুনা থেকে, এই রায়টা এসেছে নয়াপল্টন থেকে, মগবাজার থেকে, বাংলা মোটর থেকে। এবং এটি পৃথিবীর বিচারিক যে ইতিহাস, এর চেয়ে বড় প্রহসন আসলে ঘটেনি। আর আরেকটি বিষয় আমি আরেকটা কথা বলতে চাই। আপনি ঠিক আছে কোর্টের কথা বলেছেন, আপনি বলছেন ক্যাঙ্গারুও লজ্জা পাবে, ঠিক আছে। তারা যেভাবে এই কোর্টে করেছে, যেভাবে এই রায় দিয়েছে, কিন্তু তারপরেও এইটা ছাড়াও যদি প্রপারলিও কোনো কিছু হতো, আমাদের শাহিদ সাহেব যেটা বলেছেন, আমরা যেটা জানি খুন করেছে কারা, হত্যা করেছে কারা, অগ্নিসংযোগ করেছে কারা, সব এটারও কি বৈধ কোনো রায় মামলা হতে পারে? যে সবাই তো স্বীকার করে নিয়েছে সবকিছু, মানে সেটি তো প্রশ্নই আসে না। বিচারটা কাদের হবে, কাদের হওয়া উচিত? দেখুন, এটির বিচারটা কিরকম হওয়া উচিত এবং সরকারের দৃষ্টিভঙ্গি কি রকম হওয়া উচিত, তো আওয়ামী লীগ সরকার সেটির নমুনাটা দেখিয়েছে। কারণ একটা নিরপেক্ষ বিচার বিভাগের তদন্ত গঠন করা হয়েছিল এবং সেটির মাধ্যমে এটি যেন একটা ন্যায়সঙ্গত প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোয়। এটা তো আওয়ামী লীগ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা তো সেই চেষ্টাটি করেছে। এবং সেই দৃঢ় অঙ্গীকার, ন্যায় বিচারের প্রতি দৃঢ় শপথ, আত্মবিশ্বাস, সুশাসনের প্রতি অঙ্গীকার আছে বলে তো আজকেও এই অবৈধ দখলদার সরকারের এই প্রহসনের রায়ের পরেও তো শেখ হাসিনা সাহসের সঙ্গে গোটা পৃথিবীর সামনে বলতে পারছে যে পারলে যদি সাহস থাকে মামলা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে নিয়ে যান। এবং দখলদার সরকার জানে যে সেখানে তাদের সেই বৈধতা প্রকাশ করার সুযোগ নেই। এবং বিচার করছে কারা? আপনি যৌক্তিকভাবে বিষয়টি নিয়েছেন, বিচার করছে কারা? যারা ইন্ডেমনিটি দিয়েছে, যারা এই জুলাই আগস্টের ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত যারা রয়েছে, সম্পূর্ণভাবে বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা যাবে না, আইনগতভাবে তদন্ত করা যাবে না, গ্রেপ্তার করা যাবে না। বিচারের আগেই তো তারা বিচারক সেজে বসে আছে। তো তারা আজকে ন্যায় বিচারের দণ্ডমুণ্ডের হর্তাকর্তা হয়ে বসে আছে। যারা খুনি তারা আজকে বিচার করছে, যারা অপরাধী তারা আজকে আসলে সাজা দিচ্ছে, রায় দিচ্ছে। তো যে কারণে এই বিষয়টি
আমি মনে করি যে গোটা পৃথিবীর সামনে এটি উন্মোচিত হওয়া উচিত। জনগণকেও এটি বারবার মনে করিয়ে দেওয়া উচিত যে এখানে আইনের লঙ্ঘন কিভাবে ঘটেছে, সংবিধানের লঙ্ঘন কিভাবে ঘটেছে এবং কি প্রক্রিয়া। এবং বাংলাদেশের মানুষের, আমি আপনার সঙ্গে এই বিষয়ে একমত যে বাংলাদেশের মানুষের কিন্তু এই অনুভূতিটা আছে। কারণ বাংলাদেশের মানুষের সেই এক ধরনের মানুষের যে এক ধরনের সমাজ রাজনৈতিক চেতনা আছে, সে জায়গা থেকে মানুষ এটা অনুধাবন করতে পারে। যে কারণে কিন্তু এই দখলদার সরকারের ঘোষিত রায় নিয়ে বাংলাদেশের মানুষের প্রতিক্রিয়া, শেখ হাসিনা যেটা বলেছেন এটা আসলে বাংলাদেশের সমস্ত মানুষের প্রতিক্রিয়া। উই ডোন্ট কেয়ার, আসলেই বাংলাদেশের মানুষের প্রতিক্রিয়া, এতে আসলে কিচ্ছু যায় আসে না। বাংলাদেশের মানুষের বৃহত্তর লড়াই আছে যে গণতন্ত্র রিস্টোর করতে হবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে রিক্লেম করতে হবে এবং বাংলাদেশকে আবারও একটা কম্পিটিটিভ ডেমোক্রেসি, লিবারেল ডেমোক্রেসির জায়গায় নিয়ে যেতে হবে। বাংলাদেশের মানুষ সেই লড়াইটাকেই গুরুত্বপূর্ণ মনে করে, কারণ একটা বৈধ কর্তৃপক্ষ আছে বাংলাদেশে নেই, জনগণের ম্যান্ডেট প্রাপ্ত কোনো সরকার বাংলাদেশে নেই। তো সেটি প্রতিষ্ঠিত করার জন্যই কিন্তু বাংলাদেশের মানুষ যার যার জায়গা থেকে ধাপে ধাপে এই আন্দোলনকে একটা ইতিবাচক পরিণতির দিকে নিয়ে যাবে বলে আমি মনে করি। এবং যেখানে আমি আজকে আপনি স্পেসিফিক যে বিষয়টি নিয়ে জানতে চেয়েছেন, সেটি নিয়ে আমি যেটি মনে করি যে আসলে এটি নিয়ে ভ্রুক্ষেপ করার কোনো সুযোগ আছে বলে মনে করি না। কারণ আমরা যে বৃহত্তর গণতান্ত্রিক লড়াইয়ে রয়েছি, সেই লড়াইয়ের দিকে বাংলাদেশের জনগণের মনোযোগ, বাংলাদেশের জনগণ সমাধানের উপায় হিসেবে সেটিকে মনে করে। বাংলাদেশের জনগণ সমাধানের উপায় হিসেবে মনে করে যে এদের বিদায় ঘণ্টাটা বাজাতে হবে, এদেরকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। বাংলাদেশের মানুষের কাছে এটা পলিটিক্যাল সমাধান, এটা আইনগত সমাধান। যদি আপনি বলেন যে বাংলাদেশের মানুষ এটাই একমাত্র সমাধান মনে করে, বাংলাদেশের মানুষ সেদিকেই যাবে। যে কারণে মধ্যবর্তী সময় ক্রিয়া প্রতিক্রিয়া এটি নিয়ে দলের অবশ্যই বক্তব্য রয়েছে। আমি দল অবশ্যই সে জায়গা থেকে, আপনি যেহেতু দলীয় বক্তব্য জানতে চাচ্ছেন, দল সেটি ক্লিয়ার করবে। কিন্তু বাংলাদেশের একজন তরুণ হিসেবে আমি মনে করি যে আজকে দেখুন যে বাংলাদেশের মানুষ জানে যে এই রায় প্রহসনের রায় এবং এই রায়ের কোনো গুরুত্ব নেই। আগরতলা ষড়যন্ত্র মামলার পরিণতি যা হয়েছে, স্বাধীন বাংলাদেশের ভিত্তি তৈরি করে দিয়েছিল। এবং ঠিক একইভাবে এই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের মামলা, এটা গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি তৈরি করে দিবে এবং আমরা বাংলাদেশ সেই পথেই যাচ্ছে। জি জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আমরা দর্শকদের একটু কমেন্টস কিছু নিয়ে নেই, আমরা যদি সেটা দেখতে পারি, কমেন্টস একটু দেখতে চাই। আমাদের প্যানেলকে রিকোয়েস্ট করব যে দর্শকদের অংশগ্রহণটা যদি আমি বোঝাতে পারি। চন্দ্রা দাস, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। জি, ধন্যবাদ আপনাকে। তারপরে রয়েছেন আরো, হ্যাঁ, দর্শক মন্ডলী, আপনারা লাইভটা শেয়ার করে দিবেন। এইচ নীল, তিনি বলছেন একটি দেশের সেনাবাহিনীরা যখন একটি দেশের বিরুদ্ধে চলে যায়, জঙ্গি লুটপাটকারীদের পক্ষ নেয়, স্বাধীনতা বিরোধীদের আশ্রয় প্রশ্রয় দেয়, তখনই একটি দেশ ধ্বংস হয়ে যায়। জি, আপনি ঠিকই বলেছেন, ধন্যবাদ আপনাকে। আমাদের সেনাবাহিনীর মধ্যে সেটি আমরা দেখতে পাচ্ছি। শাহেদ আহমেদ, তিনি বলছেন শেখ হাসিনা সরকার বারবার দরকার। জি, দর্শক মন্ডলী, আপনারা অনুষ্ঠানটি দেখতে থাকুন, আমাদের আজকের দুইজন গুরুত্বপূর্ণ অতিথি রয়েছেন। জি, শাহেদ সাহেব, আপনার কাছে এখন যেটা জানতে চাই, জেদাই খান পান্না সাহেব সম্পর্কে এখন যে আলোচনাটা হচ্ছে, সারা দেশের পক্ষে বিপক্ষে আলোচনা হচ্ছে, উনি হঠাৎ করে কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দাঁড়াতে চাচ্ছেন, সে বিষয়ে যদি আপনার কোনো বক্তব্য থাকে বা দাঁড়ানোটা কিভাবে দেখছেন, ওনার এই উদ্দেশ্যটা কি? উনি কি সৎ উদ্দেশ্যে দাঁড়াচ্ছেন, নাকি এই ক্যাঙ্গারু কোর্ট, যেটি অবৈধ কোর্ট বলা হয়, সেটিকে বৈধতা দেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলবে এই যে শেখ হাসিনার পক্ষে তো লয়ার দাঁড়িয়েছে, লয়ার কথা বলেছে? জি, আপনার ব্যাখ্যাটা একটু জানতে চাই। দেখুন, আমি প্রথমেই বলেছি, আলোচনার শুরুতেই বলেছি যে আমি এই যে বাংলাদেশের যে কোর্টটি চালু রয়েছে, কথিত মানবতা বিরোধী অপরাধের যে বিচার চলছে, এই কোর্টটি তো একটি অবৈধ কোর্ট। এই কোর্টে বাংলাদেশ আওয়ামী লীগ স্বীকার করে না, বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা স্বীকার করে না, এবং তারা এই কোর্টকে মানে এই কোর্ট নিয়ে তারা আলোচনার মধ্যেই ঢুকতে চায় না, যেমন সাদ্দাম যেমনটি বললেন। তো আমি যে কোর্টকে একটি রাজনৈতিক দল সমর্থন করছে না, সেই কোর্টে আপনি যে বিচার প্রক্রিয়া হচ্ছে, সেই বিচার প্রক্রিয়ায় আপনি সেই রাজনৈতিক দলটির পক্ষ হয়ে লড়তে যাচ্ছেন। আপনার সঙ্গে কার কথা হয়েছে এই দলটির? আপনাকে কেউ অনুরোধ করেছে? কে করেছে? আমার কাছে মনে হচ্ছে যে উনি বেসিক্যালি, উনি তো এক এক সময় এক এক কথা বলছেন। ওনার প্রতি, উনি বীর মুক্তিযোদ্ধা মানুষ, ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে ওনার কিন্তু কথা ঠিক নেই, উনি এক এক সময় এক এক রকম কথা বলছেন। উনি কিন্তু একটা সময় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে আইনজীবী হিসেবে লড়তে চেয়েছিলেন, এই আদালত কিন্তু উনাকে লড়তে দেননি। তো উনি আবার এখন যখন এই আদালত উনাকে বলছেন, গভর্নমেন্ট যখন বলছেন লড়ার জন্য, তো উনি তো অস্বীকার করতে পারতেন যে আমি কেন লড়তে যাব। আর উনি কিন্তু সরকার পক্ষের আইনজীবী হিসেবে লড়ছেন। এবং উনি, আপনি যেটা বলেছিলেন যে এই যে একটা কথিত রায় হয়েছে
একটা ভণ্ডামির রায় হয়েছে। এই রায়ের যে আইনজীবী ছিলেন শেখ হাসিনা এবং আমির হোসেন খুব ভালো অ্যাক্টিং করেছে। আমির হোসেনকে উনি বলেছেন যে সে খুব ভালোভাবে ফাইট করেছে, ভালো করছে। কি হাস্যকর, তার দুজন আসামির ফাঁসি হয়ে গেছে, ফাঁসির রায় হয়ে গেল, সে আদালতে সন্তোষ প্রকাশ করছে, হাসছে, সে বলছে যে ফাঁসি না হলে আমি খুশি হতাম। মানে একটা মস্করার জায়গা। এখন যেটা এখানে পান্না সাহেব সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছেন, এটাই হলো অবাক। শুধু কি তাই, এই আদালতটা একটা পাতানো আদালত, তার একটি প্রমাণ কিন্তু আমরা দিয়েছিলাম, আমি ব্যক্তিগতভাবে আমিও শেয়ার করেছিলাম যে এই আমির হোসেন আদালতের সঙ্গে একটি কনভারসেশন ওপেন আদালতে হচ্ছিল, সেখানে উনি বলছিলেন যে উনি কি করবেন বা আদালত ওনাকে গাইডলাইন দিচ্ছিলেন। তো একটি পাতানো আদালত, সাজানো আদালতে শেখ হাসিনা আইনজীবী নিয়োগ করবেন, এটা ভাববার কোনো অবকাশ নেই, সুযোগ নেই। তাকে যে আদালত, তার মানে আদালতকেই যিনি মানেন না, তিনি সেই আদালতে কেন প্রতিনিধি নিয়োগ করবেন? সুতরাং জেড আই খান পান্না যেটা করছেন এর পিছনে অন্য কোনো দ্রব্যসন্ধি আছে বলে আমার মনে হয়, কারণ উনি এই বয়সে এসে এই টাইপের কাজ করছেন, এটা জাতির সঙ্গে একটা মস্করা, এটা বাংলাদেশের 6 কোটি আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে একটা মস্করা করা হচ্ছে। সুতরাং এই আদালতে জেডাই খান পান্নার যে আইনজীবী হিসেবে নিয়োগ করা হচ্ছে সেটার সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততা নেই, বাংলাদেশের জনগণ যারা আওয়ামী লীগকে ভালোবাসে, শেখ হাসিনাকে ভালোবাসে, তাদের কোনো সম্পৃক্ততা নেই। এটা ব্যক্তিগতভাবে উনি রাষ্ট্রের কাছ থেকে তো বেতন নেবেন, উনি যেহেতু সরকার নিযুক্ত আইনজীবী, উনি তো বেতন পাবেন, তো উনি সেই হিসেবেই লড়ুক। উনি শেখ হাসিনাকে কোর্ট করে বা আওয়ামী লীগকে কোর্ট করে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য উনি আজকে দুটো কথা বলেছেন। একটাতে বলেছেন যে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা, তার পক্ষে লোক দাঁড়ানোর নেই, ওই আদালতই তো তারা মানছে না, তো সেই আদালতে আপনি যাচ্ছেন কেন? এটা হাস্যকর। আমরা সেখান থেকে যদি এখন যে আমাদের ডক্টর ইউনূসের যে প্রতিহিংসা, সেটি আমরা দেখতে পাচ্ছি প্রতিটি ক্ষেত্রে। বাংলাদেশের একেবারে সাধারণ বাউল শ্রেণী যারা গ্রামে গঞ্জে মানুষকে আনন্দ বিনোদন দিয়ে থাকেন, গ্রামের কথা, গ্রামের আমাদের সঙ্গীত, আমাদের মাটির গান তারা বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছিয়ে দেন, সেই বাউল সম্প্রদায়ের উপর আজ নির্যাতন অত্যাচার চলছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন এই বিষয়টি, যে সবাই নির্যাতিত, তৌহিদি জনতা নামে একটা শ্রেণী তাদের উপর আক্রমণ চালাচ্ছে? দেখেন, এইটা তো নতুন না, এটা তো 2024 সালের 5 আগস্টের পর থেকেই এই প্রক্রিয়াটা তারা শুরু করেছে। তারা শিল্পী, সাহিত্যিক, শুধু তো তাই না, তারা তো বাংলাদেশের যে আহমদিয়া সম্প্রদায়, তারপরে আপনার সুফি সম্প্রদায়, তারপরে লালন সঙ্গীতের অনুসারী যাত্রা শিল্পীদের, আপনি কদিন আগেই তো একজন যাত্রা শিল্পীর ময়মনসিংহ এর দিকে তার চুল কেটে দেওয়া হয়েছে, তো আবুল সরকার নামে যে লোকসঙ্গীত শিল্পীকে গ্রেপ্তার করা হয়েছে মানিকগঞ্জের, সেটি তো মানে তার বিরুদ্ধে অভিযোগ তিনি ধর্ম অবমাননা করেছেন। এবং আজকে কিন্তু তাদের পক্ষেই এই যে জুলাই লাল বাহিনী, লাল বদরদের পক্ষের যারা একটি শক্তি, তারাই কিন্তু আবার এই আবুল সরকারের পক্ষে আজকে দেখলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছেন। সেখান থেকে তারা বক্তব্য রাখছেন যে এটা অবিচার হচ্ছে, অনাচার হচ্ছে। কয়েকজন এই জুলাই, এই লাল বিপ্লবী যারা জুলাই আগস্টে এই সন্ত্রাসকে সমর্থন দিয়েছিল, তারা আজকে স্পষ্টভাবে বলছে যে বাংলাদেশটা কি ধ্বংস হয়ে যাবে। এতদিন পর, 14 মাস 15 মাস পরে তাদের একটা নজর এলো, এবং আজকে দেখেন যে একজন বাউল শিল্পী, তাকে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সেটা তার অপরাধ, কিন্তু তার মুক্তির জন্য তাকে আইনি প্রক্রিয়ায় বা সাংবিধানিক তার যে অধিকার সেটা দেওয়ার তো রাষ্ট্রের দায়িত্ব। সেটার জন্য তার অনুসারীরা মিছিল মিটিং করছে, তাতেও বাধা দেওয়া হচ্ছে। মানিকগঞ্জে কালকে যেভাবে দেখা হলো যে মানে ফুটবল খেলা হচ্ছে মানুষের সঙ্গে, একদল কথিত এই তৌহিদি জনতা তাদেরকে তারা মব করে মানুষকে যেভাবে পিটাচ্ছে, তাদেরকে পানিতে চুবানো হচ্ছে। হ্যাঁ, তো এই যে ব্যাপার, এটা শিল্পী সাহিত্যিক সমাজের জন্য লজ্জা শুধু কারণ নয়, এটি পুরো বাংলাদেশের জন্য একটি লজ্জার কারণ। আসলে বাংলাদেশ তো, আমি ইসমাইল ভাই বলছি না বাংলাদেশ এখন আমাদের বাংলাদেশ নেই, 72-এর সংবিধানের আলোকের বাংলাদেশ বা মুক্তিযুদ্ধের অর্জিত বাংলাদেশটা এখন নেই, এখন প্রো পাকিস্তানের একটা টেরিটরি, এটা প্রো পাকিস্তানিদের টেরিটরি। তারা পাকিস্তান যেভাবে বাংলাদেশটাকে অপারেট করছে সেভাবেই চলছে। দেখেন এক এক দিন, আজকেও কোন সামরিক কর্মকর্তাকে দেখলাম, কোন চেয়ারম্যান কোন সামরিক কর্মকর্তা পাকিস্তানে, তিনি এসে সেনাপ্রধানের সঙ্গে মোলাকাত করছেন, তার বাড়িতে চা বিস্কিট খাচ্ছেন,
কি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করছেন, চা বিস্কিট খাচ্ছেন, আর বাংলার স্বাধীনতার জন্য, বাংলার মানুষের স্বাধিকারের জন্য যারা যুদ্ধ করলো সেই মুক্তিযোদ্ধাদের নিগৃহীত করা হচ্ছে। যারা বাংলা, আমরা তো ধর্মের ভিত্তিতে একটি বাংলাদেশ 1971-এ জন্ম দেয়নি, আমরা দিয়েছিলাম বাঙালির রাষ্ট্র ব্যবস্থার জন্য। তো বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থার প্রধান স্টক হোল্ডার কারা? এই শিল্পী, সাহিত্যিক, কবি, তারাই তো। তো তাদেরকে আজকে কিভাবে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে সেদিকে তাদের নজর। হ্যাঁ, শুধু মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না, বাংলাদেশে মুসলিমরাও আজকে নির্যাতিত, ভিন্ন মতের মুসলিম।